প্রিয় শিক্ষার্থী, রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা রসায়নের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করছি। আজকে গ্রুপ 15 সম্পর্কে আলোচনা করব। গ্রুপ 15-এ পি ব্লক মৌলের গ্রুপ 15। তাহলে পি ব্লক মৌলে কি থাকবে? ইলেকট্রন বিন্যাসটা NH2 NP3, NH2 NP3, কারণ আমরা গ্রুপ নির্ণয়ের জন্য জানি 10 প্লাস NS এবং NP এর ইলেকট্রন সংখ্যা। তাহলে NH2 NP3-তে আমরা কি পাচ্ছি? 5টা, 10 যোগ করলে 15। ঠিক আছে, তাহলে আসো NH2 NP3-তে n এর মান 2, 3, 4 এটসেট্রা। যে মৌলগুলি আছে তার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ ইত্যাদি। নাইট্রোজেন, ফসফরাস, অ্যান্টিমনি, বিসমাথ, এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস হচ্ছে অধাতু। এই গ্রুপ 15-এর মৌলগুলিকে নিক্টোজেন্স বলা হচ্ছে। নিক্টোজেন্স শব্দের অর্থ হচ্ছে শ্বাসরোধকারী গ্যাস। এই গ্রুপ 15-এর প্রথম মৌল নাইট্রোজেন। নাইট্রোজেন শ্বাসরোধকারী গ্যাস বলে এই পরিবার বা এই সদস্য, এই পরিবারের সকল সদস্যটাকে নিক্টোজেন্স বলা হচ্ছে। তাহলে নিক্টোজেন্সটা হচ্ছে কে? নাইট্রোজেন শ্বাসরোধকারী গ্যাস। সেই কারণে এই নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এই গ্রুপটাকে বলা হচ্ছে নিক্টোজেন্স গ্রুপ। এটাও ক্লোরিনের সাথে মানে হ্যালোজেনের সাথে এই গ্রুপের মৌলগুলি যুক্ত হয়। হ্যালোজেনের সাথে অল্প পরিমাণ হ্যালোজেন দিলে, মানে আমরা যদি অল্প পরিমাণ ক্লোরিন দেই তাহলে ট্রাই হ্যালাইড তৈরি হবে। অধিক পরিমাণ যদি দেই পেন্টাহ্যালাইড গঠিত হবে। তাহলে M হচ্ছে NP এগুলি, অর্থাৎ মৌলগুলিকে আমরা M দিয়ে ধরলাম। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক এরা অল্প পরিমাণে হলে ট্রাইহ্যালাইড অর্থাৎ যোজনী 3 ব্যবহৃত হবে, বেশি পরিমাণে হলে পেন্টাহ্যালাইড। অনুরূপভাবে অক্সিজেনের সাথেও অল্প পরিমাণ যদি হয় তাহলে ট্রাই অক্সাইড, বেশি পরিমাণ হলে পেন্টা অক্সাইড। ট্রাই অক্সাইডগুলি পানির সাথে বিক্রিয়ায় নিম্ন জারণ সংখ্যা বিশিষ্ট অম্ল তৈরি করবে, আর পেন্টাঅক্সাইডগুলি পানির সাথে বিক্রিয়ায় উচ্চ জারণ সংখ্যা বিশিষ্ট অম্ল তৈরি করবে। তাহলে এখানে ট্রাইঅক্সাইডগুলি পানির সাথে নিম্ন জারণ সংখ্যা বিশিষ্ট অ্যাসিড তৈরি করছে, আর পেন্টাঅক্সাইডগুলি পানির সাথে উচ্চ জারণ সংখ্যা বিশিষ্ট অ্যাসিড তৈরি করছে। আবার এরা হাইড্রাইটও গঠন করে, হাইড্রোজেনের ট্রাইহাইড্রাইট, অর্থাৎ 3টা হাইড্রোজেন এদের সাথে যুক্ত হচ্ছে। তাহলে এই হচ্ছে যে সাধারণ ধর্মাবলী। তাহলে এবার আসি আমরা হ্যালাইডের গঠন নিয়ে পড়ি। তাহলে সাধারণ ইয়েটা কি হচ্ছে আমাদের? NH2 NP3, NH2 NP3 আমাদের এই কাঠামোটা NH2 NP3, n এর মান 2, 3, 4, 5, 6 ইত্যাদি হয়ে থাকে। এদেরকে আমরা নিক্টোজেন্স বলছি। নিক্টোজেন্স অর্থাৎ নিক্টোজেন্স শব্দের অর্থ হচ্ছে শ্বাসরোধকারী গ্যাস। যেহেতু এদের এই শ্রেণীর প্রথম মেম্বার হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন একটি শ্বাসরোধকারী গ্যাস, সেই জন্য এই শ্রেণীটাকে বলা হচ্ছে নিক্টোজেন্স। তাহলে হ্যালাইডের গঠনে আসি আমরা। নাইট্রোজেন, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 1s2 2s2 2p3, এটাকে আমরা যদি একটু ভেঙে দেখি তাহলে 1s2 2s2 2px1 2py1 2pz1। ঠিক আছে, তাহলে এই 3টি বিজোড় ইলেকট্রন
নাইট্রোজেনে এই জোড়া আর 3টা বিজোড় ইলেকট্রন, এই 3টা বিজোড় ইলেকট্রন 3টা ক্লোরিনের বিজোড় ইলেকট্রন। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে আছে কি 1s2 2s2 2p6 3s2 3p5, অর্থাৎ ক্লোরিনে একটি বিজোড় ইলেকট্রন আছে। সেই বিজোড় ইলেকট্রনের সাথে এটা নাইট্রোজেন শেয়ার করে বন্ধন গঠন করছে, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন হচ্ছে, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন হচ্ছে। অনুরূপভাবে ফসফরাসের বেলায়ও আমরা দেখছি 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। এখানে কি আছে 3d ফাঁকা আছে, তাহলে ফসফরাসের এই 3s2 থেকে একটি ইলেকট্রন আমাদের ফাঁকা 3d অরবিটালে স্থানান্তর করে ইলেকট্রন সম্প্রসারণ অর্থাৎ অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে। যখন এটা অষ্টক সম্প্রসারণ করে না, তখন ফসফরাসের এই বিজোড় 3টা ইলেকট্রনের সাথে 3টা ক্লোরিন যুক্ত হয়ে ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করে। আর যখন এই ইলেকট্রন সম্প্রসারিত হয় অর্থাৎ 5টি বিজোড় ইলেকট্রন তৈরি হচ্ছে, তখন ফসফরাস 5টা বিজোড় ইলেকট্রনের সাথে 5টা ক্লোরিন শেয়ার করে পেন্টাক্লোরাইড গঠন করতে পারে। তাহলে ফসফরাসের দেখা যাচ্ছে একবার ট্রাইক্লোরাইড গঠন করতে পারছে আর একবার পেন্টাক্লোরাইড গঠন করতে পারছে, কিন্তু নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন হয় না। কেন হয় না? নাইট্রোজেন দ্বিতীয় শক্তি স্তরের মৌল, তার ফাঁকা 2d অরবিটাল নাই, অর্থাৎ অষ্টক সম্প্রসারণের কোনো ব্যবস্থা নাই। কারণ দ্বিতীয় শক্তি স্তরে 2d অরবিটাল নাই, ফলে 2s এর ইলেকট্রন 2টা, 2s এর ইলেকট্রনটা ইলেকট্রন সম্প্রসারিত হওয়ার কোনো স্থান নাই। তাহলে তাতে কি থাকছে? তাতে আমাদের 3টি বিজোড় ইলেকট্রনই থাকছে। তাহলে নাইট্রোজেনের এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকছে আর 3টা বিজোড় ইলেকট্রন। সেই 3টা বিজোড় ইলেকট্রন 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠিত হয়। সেটা যেহেতু ইলেকট্রন সম্প্রসারণের আর ক্ষমতা নাই, সুতরাং নাইট্রোজেনের ট্রাইক্লোরাইডই গঠিত হয়, পেন্টাক্লোরাইড গঠিত হতে পারে না। কিন্তু ফসফরাসের বেলায় এসে আমরা দেখছি ফসফরাস তৃতীয় শক্তি স্তরের মৌল, তাতে ফাঁকা 3d অরবিটাল আছে। যেহেতু ফাঁকা 3d অরবিটাল আছে, 3s থেকে ইলেকট্রন সেটা 3dতে স্থানান্তরিত করে অষ্টক সম্প্রসারণ করা তার পক্ষে সম্ভব হয়। তখন 5টি বিজোড় ইলেকট্রন হয় ফসফরাসের। এই 5টা বিজোড় ইলেকট্রনের সাথে 5টি ক্লোরিন ইলেকট্রন শেয়ার করে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে। তাহলে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করে, পেন্টাক্লোরাইড গঠন করতে পারে না। ফসফরাস ট্রাইক্লোরাইডও গঠন করতে পারে, পেন্টাক্লোরাইডও গঠন করতে পারে। নাইট্রোজেনের সমযোজ্যতা 3, অর্থাৎ নাইট্রোজেনের যোজ্যতা স্থির আর ফসফরাসের যোজ্যতা স্থির পরিবর্তনশীল। একবার 3 যোজনী হচ্ছে, একবার 5 যোজনী হচ্ছে। তাহলে ফসফরাসের যোজ্যতা পরিবর্তনশীল, তাহলে একবার 3 যোজনী হয়, একবার 5 যোজনী হতে পারে। কিন্তু নাইট্রোজেনের পরিবর্তনশীল না। হ্যালোজেনের সাথে যখন যুক্ত হতে যায় তখন সে কি করছে? তখন সে ট্রাইক্লোরাইড গঠন করছে। যেহেতু ইলেকট্রন সম্প্রসারণ সম্ভব নয়, সেহেতু সে পেন্টাক্লোরাইড গঠন করতে পারে না। তাহলে নাইট্রোজেন আমাদের কি হচ্ছে? নাইট্রোজেন দ্বিতীয় শক্তি স্তরের মৌল হওয়াতে ফাঁকা 2d অরবিটাল নাই। 2d অরবিটাল না থাকাতে
ইলেকট্রন সম্প্রসারণ সম্ভব হয় নাই। সেই কারণে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠিত হলেও পেন্টাক্লোরাইড গঠিত হয় না। অন্যদিকে ফসফরাসের বেলায় এই 3টা বিজোড় ইলেকট্রন দিয়ে ট্রাইক্লোরাইড গঠিত হয়েছে। আবার যেহেতু ফসফরাসটা তৃতীয় শক্তি স্তরের মৌল, ফাঁকা 3d অরবিটাল আছে, ফলে 3s থেকে একটি ইলেকট্রন এখানে সম্প্রসারিত হতে পারে, হয়ে অষ্টক সম্প্রসারিত হলো, 5টি বিজোড় ইলেকট্রন তৈরি হলো। সেই 5টি বিজোড় ইলেকট্রন 5টি ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করেছে। আবার নাইট্রোজেন, ফসফরাস এরা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রাইড গঠন করে। হাইড্রাইড গঠন করে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রাইড গঠন করছে, অর্থাৎ অ্যামোনিয়া, নাইট্রোজেন হাইড্রাইড। ফসফরাস হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে আমাদের ফসফিন তৈরি করছে। তাহলে নাইট্রোজেন কি হচ্ছে? নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি হচ্ছে অ্যামোনিয়া, সেরকম ফসফরাস হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করছে ফসফিন। তাহলে নাইট্রোজেনেও একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, ফসফিনের ফসফরাসেও একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। এই অ্যামোনিয়া এবং ফসফিন এরা ক্ষারধর্মী। ক্ষারের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞায় হচ্ছে যারা প্রোটন গ্রহণ করতে পারে তারা ক্ষার, অথবা যারা একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দান করতে পারে তারা ক্ষার। তাহলে অ্যামোনিয়া একটি ক্ষার, ফসফিনও একটি ক্ষার, কারণ এদের কি আছে? একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, সেই একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে তারা বন্ধন গঠন করতে পারে। আবার কি আছে? তারা প্রোটন গ্রহণ করতে পারে। সুতরাং আমরা দেখি এই রিঅ্যাকশান দেখি যে অ্যামোনিয়া আর ফসফিন ক্ষার। সেটার জন্য আমরা একটা রিঅ্যাকশান লিখি। অ্যামোনিয়া প্রোটনের সাথে যুক্ত হয়ে ওই যে নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে এর সাথে হাইড্রোজেন আয়ন মানে প্রোটনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন তৈরি করেছে। অনুরূপভাবে ফসফিনও প্রোটন গ্রহণ করে ফসফোনিয়াম আয়ন তৈরি করছে, অর্থাৎ এখানে ফসফিনও একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে প্রোটনের সাথে যুক্ত হয়ে ফসফোনিয়াম, ওখানে অ্যামোনিয়াম আয়ন, এখানে ফসফোনিয়াম আয়ন উৎপন্ন করছে। উভয়ই ক্ষার। তাহলে এই উভয়ের মধ্যে ফসফিন অপেক্ষা অ্যামোনিয়া অধিক ক্ষার। এটা তীব্র ক্ষার আর এটা দুর্বল ক্ষার। কেন? দুজনেই তো প্রোটন গ্রহণ করছে। আমরা জানি প্রোটন গ্রহণ করলে ক্ষার হয়, অথবা একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে বন্ধন গঠন করলে তাহলে ক্ষার হয়। মানে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যে দিতে পারবে সে ক্ষার, আর প্রোটন যে গ্রহণ করবে সে ক্ষার। তাইলে অ্যামোনিয়া তীব্র কেন?
তাহলে অ্যামোনিয়া তীব্র হওয়ার পিছে দুটো কারণ আছে। একটা হচ্ছে, প্রথম কারণটা হচ্ছে অ্যামোনিয়ার মধ্যে ফসফরাস আর নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। অ্যামোনিয়া নাইট্রোজেন এবং ফসফিনের ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তাহলে অ্যামোনিয়ার নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ফসফিনের ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন আর ফসফরাস হাইড্রোজেন বন্ধন এর মধ্যে কি হচ্ছে, যেহেতু তড়িৎ ঋণাত্মক নাইট্রোজেন বেশি, হ্যাঁ, তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন ইলেকট্রন নাইট্রোজেনের দিকে ঝুঁকে যাবে বেশি। অর্থাৎ তখন নাইট্রোজেনে কি হচ্ছে, ইলেকট্রনের মেঘের ঘনত্ব বাড়ছে। যেহেতু নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়ছে, সেহেতু সে সহজে প্রোটনকে আকৃষ্ট করতে পারছে। তাহলে একটা কারণ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একটি কারণ। তাহলে এখানে কি হচ্ছে, এই ফসফরাস আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন, তার মধ্যে যেহেতু ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম, ফলে ফসফরাসের সাথে হাইড্রোজেনের বন্ধন ইলেকট্রন ফসফরাস নিজের দিকে টানতে পারছে না, টেনে আনতে পারছে না, ফলে ফসফরাসে তো ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়ছে না। কিন্তু নাইট্রোজেন আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে সে কি করছে, এই বন্ধন ইলেকট্রন নিজের দিকে টেনে আনছে। যেহেতু বন্ধন ইলেকট্রন নিজের দিকে টেনে আসছে, তখন নাইট্রোজেনের উপরে ইলেকট্রনের মেঘের ঘনত্ব বাড়ছে। যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়ছে, সেহেতু সে প্রোটনকে সহজে আকৃষ্ট করতে পারছে এবং আকৃষ্ট করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করছে। তুলনামূলকভাবে ফসফিন কম আকর্ষণ করে ফসফোনিয়াম আয়ন তৈরি হচ্ছে। তাহলে একটা মূল কারণ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। দ্বিতীয় যে পয়েন্টটি আছে, দ্বিতীয় পয়েন্টে হচ্ছে যে আকার। তাহলে আকার আমরা কিভাবে বুঝবো? আকার আমরা বুঝবো যে পারমাণবিক সংখ্যা থেকে। কেমন? তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 7, আর ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? 15। তাইলে ফসফরাস পরমাণুর তুলনায় নাইট্রোজেন পরমাণুর আকার ছোট। যেহেতু ছোট, তখন বন্ধন ইলেকট্রন মেঘ আর নিঃসঙ্গ ইলেকট্রন মেঘের তুলনামূলকভাবে নাইট্রোজেন পরমাণুতে বেশি পরিমাণে থাকে। ফলে অ্যামোনিয়া নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে সে সহজে প্রোটনকে আকর্ষণ করতে পারছে অথবা ইলেকট্রন দান করতে পারছে। অন্যদিকে ফসফিনের যেহেতু আকার বড়, ফসফিনের ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, ফলে আকার বড়। ফলে কি হচ্ছে, এই ফসফিনের হাইড্রোজেন ফসফরাস হাইড্রোজেন বন্ধন এবং নিঃসঙ্গ ইলেকট্রনের মধ্যে নিট আকর্ষণ বলটা কম। ফলে ফসফরাসের পক্ষে প্রোটনকে সহজে আকর্ষণ করা সম্ভব হয় না, অথবা ফসফরাস সহজে ইলেকট্রন শেয়ার প্রদান করতে পারে না, ইলেকট্রন দান করতে পারে না। কিন্তু অন্যদিকে নাইট্রোজেন তাইলে পারে, কারণ নাইট্রোজেনের আকার ছোট। তাহলে নাইট্রোজেনের আকার ছোট কেমনে বুঝবো? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, ফসফরাসের আকার বড় কেমনে? তার পারমাণবিক সংখ্যা 15। তাহলে এই নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন ইলেকট্রন এই নাইট্রোজেনের দিকে আসতেছে, তার উপরে নিঃসঙ্গ ইলেকট্রন আরও রয়েছে। ফলে নাইট্রোজেনের ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়ছে। আর এখানে কি হচ্ছে, এখানে যেহেতু ফসফরাসের আকার বড়, তাইলে হাইড্রোজেনের ইলেকট্রন সে নিজের দিকে, এই বন্ধন ইলেকট্রন নিজের দিকে টানছে না। ফলে এখানে ফসফরাসের উপরে ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়ছে না।
যেহেতু ফসফরাসের উপর ইলেকট্রন বেগের ঘনত্ব বাড়ছে না, সেহেতু কি হচ্ছে, ফসফরাস আমাদের সহজে প্রোটন গ্রহণ করতে পারছে না, বা ফসফরাসের নিঃসঙ্গ ইলেকট্রনটা সহজে প্রদান করতে পারছে না। এই কারণে অ্যামোনিয়া তীব্র, ফসফিন দুর্বল, ক্ষার। তাহলে একটি কারণ কি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। আরেকটি কারণ হচ্ছে আকার। তাহলে আকার যার ছোট তার ক্ষেত্রে ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি, আকার যার বড় তার ক্ষেত্রে ইলেকট্রন বেগের ঘনত্ব কম। ফলে সেখানে সহজে প্রোটন সে আকৃষ্ট করতে পারছে না, বা এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দিতে পারছে না। এই কারণে অ্যামোনিয়া আর ফসফিন উভয়ই প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন আর ফসফোনিয়াম আয়ন তৈরি করলেও উভয়ই ক্ষারধর্মী হলেও দুজনের যখন তুলনা করা হচ্ছে তখন অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা তীব্র ক্ষার। দুইটা কারণে, একটি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, আর একটি হচ্ছে তোমার আকারের পার্থক্য। তাহলে আমাদের নাইট্রোজেন এবং ফসফরাসের হাইড্রাইডের উভয়ই ক্ষারধর্মী, এবং উভয় ক্ষারধর্মী হলেও উভয়ের মধ্যে কি হচ্ছে, উভয়ই আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য এবং আমাদের আকারের জন্য পার্থক্য দেখা যাচ্ছে। নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাস রূপে ক্রিয়া করে। আমরা যদি দেখি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাস কারা? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যাদের রাসায়নিক বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করে না, অর্থাৎ যাদের অষ্টক পূর্ণ থাকে তারা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 1s2 2s2 2px1 2py1 2pz1। তাহলে একটি নাইট্রোজেন আরেকটি নাইট্রোজেনের সাথে আমরা বুঝার সুবিধার্থে ইলেকট্রনগুলিকে ডট এবং ক্রস দ্বারা দেখালাম। তাহলে দাঁড়াচ্ছে কি, এই নাইট্রোজেনটা এই বন্ধন ইলেকট্রন আর নিঃসঙ্গ ইলেকট্রন নিয়ে অষ্টকপূর্ণ হয়েছে। আবার এই নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ধন ইলেকট্রন এবং নিঃসঙ্গ ইলেকট্রন নিয়ে অষ্টক পূরণ হয়েছে। তাইলে নাইট্রোজেনে দেখা যাচ্ছে কি, নাইট্রোজেনের অণুতে নাইট্রোজেন ত্রিবন্ধন গঠন করছে। নাইট্রোজেন অণুতে কি থাকছে, অষ্টকপূর্ণ থাকছে। যেহেতু নাইট্রোজেন অণুতে অষ্টকপূর্ণ থাকছে, তাহলে তার এর সাথে তোমার অন্য কোনো মৌলের সাথে বন্ধন গঠন করার আকর্ষণ প্রবণতা কম। তাহলে বন্ধন গঠন করার প্রবণতা কম। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখছি কি, তিনটা অর্ধপূর্ণ অরবিটাল আছে। অর্ধপূর্ণ মানে একটা একটা করে ইলেকট্রন আছে। তিনটা আমরা জানি প্রত্যেকটা অরবিটালে কমপক্ষে দুটি ইলেকট্রন থাকে। এখানে তিনটি অর্ধপূর্ণ ইলেকট্রন আছে, আর এখানে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। তাহলে এই নাইট্রোজেন পরমাণু আর একটি নাইট্রোজেন পরমাণু যখন তৈরি করছে, নাইট্রোজেন ত্রিবন্ধন তৈরি করছে, অষ্টকপূর্ণ থাকছে। ফলে যেহেতু এদের অণুতে অষ্টকপূর্ণ থাকছে, নাইট্রোজেন ত্রিবন্ধন গঠন হয়ে আছে এবং এই ত্রিবন্ধনের বিয়োজন শক্তি বেশি। ফলে এই কারণে নাইট্রোজেন অণু রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে। কারণ নিষ্ক্রিয় গ্যাসে কি হিসাবে, নিষ্ক্রিয় গ্যাসগুলিতে তাদের ইলেকট্রন বিন্যাসে অষ্টকপূর্ণ থাকে দেখে তারা অন্য কোনো মৌলের সাথে সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই ক্ষেত্রেও আমাদের দেখা যাচ্ছে নাইট্রোজেন গ্যাসও নিষ্ক্রিয় মাধ্যম হিসাবে কাজ করে, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল হিসাবে কাজ করে। তাহলে এই যে নাইট্রোজেনের ত্রিবন্ধন আছে, প্রত্যেকটা বন্ধনকে ভেঙে নাইট্রোজেন পরমাণু সৃষ্টি করতে আমাদের 3000 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে। এই নাইট্রোজেনের যে ত্রিবন্ধন আছে সেটাকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড
তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি তাহলে নাইট্রোজেন পরমাণু আলাদা হবে। তা না হলে এইখানে যে নাইট্রোজেন আছে বন্ধন ভাঙতে আমাকে 3000, তাহলে আমি যদি নাইট্রোজেনটাকে কোনো রিয়েকশানে ঢুকাতে চাই তাহলে 3000 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে নাইট্রোজেন পরমাণুতে রূপান্তরিত হবে। কারণ আমরা পড়েছি অণু পরমাণুর পার্থক্যে 9-10 বা 8-এ পড়েছি যে অণুগুলি পরমাণুতে বিভাজিত হয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এই ক্ষেত্রে নাইট্রোজেন যেহেতু অষ্টকপূর্ণ আছে, অর্থাৎ তার আর ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের প্রবণতা নাই, সেজন্য সে নিষ্ক্রিয় মাধ্যম হিসাবে নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে দেখে নাইট্রোজেনকে আমরা নিষ্ক্রিয় মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকি। তাহলে এই হচ্ছে যে আমাদের গ্রুপ 15-এর ধর্মাবলী, বিশেষ ধর্ম, আরও অনেক ধর্ম আছে, আমরা বিশেষ কিছু ধর্ম সম্পর্কে আলোচনা করলাম। সবাই ভালো থাকবে আশা করি। ধন্যবাদ সবাইকে।